আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি সবাই ভালো আছেন। বিকাল থেকে আসলে একটু খারাপ লাগতেছিল, হ্যাঁ ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যে কারণে ক্লাসটা শুরু করতেও দেরি হলো। একবার ভাবছিলাম যে আজকের ক্লাসটা নিব না, মনে হচ্ছে কালকে আবার আমি থাকতে পারবো না। হ্যাঁ, কালকের ক্লাসটা দেখি অন্য কোনো সময় যদি নিতে পারি নিয়ে ফেলবো, নয়তো যেভাবেই হোক ক্লাসের একটা ব্যবস্থা করব। ক্লাসগুলো নিয়ে আসলে শেষ করে দিতে হবে। ক্লাসগুলো রেখে দিলে আপনাদেরও যেমন লস, আমার নিজের জন্য লস, কারণ সামনে আমার হয়তো বা ব্যস্ততা বাড়বে, একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। তখন আবার দেখা যাবে যে ক্লাস শেষ না করে দিলে কয়েকটা ক্লাসের জন্য সব মানে পুরো সিলেবাসটা আটকে থাকতে পারে। এই জন্য আমি চাচ্ছি দৌড়াদৌড়ি শুরু করার আগেই একটু কষ্ট হলেও নিয়মিতভাবে আপনাদের ক্লাসগুলো নিয়ে ক্লাসগুলো শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা, আজকে আমি বসে থেকে এই ক্লাসটা নিব। মূলত আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর 4টা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। এই 4টা চ্যাপ্টারের জন্য আপনারা কি কি পড়বেন, কতটুকু পড়বেন, হ্যাঁ কিভাবে পড়বেন, বিগত বছরের প্রশ্নের জন্য কি কি করতে পারেন, এখান থেকে বিগত বছরের প্রশ্নে থেকে কতটুকু পরীক্ষায় প্রশ্ন আসছে, বা এই চ্যাপ্টারগুলো থেকে ইতিপূর্বে পরীক্ষায় প্রশ্ন আসছে কিনা, আসলে কতগুলো আসছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আর আমি টপিকগুলো একটু বলে দিব, সেই টপিকগুলো একটু কষ্ট করে লিখে রাখবেন, হ্যাঁ, অথবা বই যদি থাকে এই মুহূর্তে বইটা বের করে দাগ দিয়ে নিতে পারেন। তো আজকে আমরা যে 4টা চ্যাপ্টার পড়বো, সেই 4টা চ্যাপ্টারের মধ্যে দেখেন একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি। প্রথমটা কি বললাম, বাংলাদেশের জনসংখ্যা এবং আদমশুমারি। তো এই চ্যাপ্টারটা থেকে আচ্ছা এইভাবে কি দেখা যাচ্ছে? আচ্ছা, বাংলাদেশের জনসংখ্যা, আচ্ছা মাঝখানের যে ক্লাসগুলো বাকি আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ সমস্যা নেই, এই ক্লাসগুলো নেওয়া হবে। হ্যাঁ, এই মাঝখানের যে ক্লাসগুলো আমারই নেওয়ার কথা, ক্লাসগুলো আমি নিয়ে নিব। এই জন্য পরবর্তী ক্লাসগুলো দেখবেন আপনাদের ফিউচার অপশনে যোগ করা হয় নাই। মাঝখানের ক্লাসগুলো আমি টানা 3 দিন নিয়ে তারপরে আমি ফিউচার অপশনে যোগ করে দেবো। তো দেখেন, আমরা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি প্রথম যে চ্যাপ্টারটা আছে এইটা, তারপরে হচ্ছে পরের যে আমাদের চ্যাপ্টারটা আছে শিল্প বাণিজ্য, একটা আছে আজকে রাজনৈতিক ব্যবস্থা, এবং নবম যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন এই যে শিক্ষা, সংস্কৃতি, ব্যক্তিত্ব অর্জন, খেলাধুলা ইত্যাদি, হ্যাঁ স্থাপত্য ইত্যাদি, এটা হচ্ছে নবম চ্যাপ্টারটা। তো আজকের যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় মূলত প্রশ্ন আসে কোন অংশ থেকে, মানে কোন জায়গা থেকে। পরীক্ষায় এই চ্যাপ্টারগুলোর জন্য মেইনলি গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন। কারণ আমরা এমনিতেই জানি বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্ন পড়েই বাংলাদেশ বিষয়গুলিতে ম্যাক্সিমাম মার্কস কভার করা যায়। আর আজকের যে চ্যাপ্টারগুলো আছে, একটা একটা করে ফার্স্টে ওভারঅল আলোচনাটা করি। বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি, এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষায় নর্মালি দেখবেন যে 3টা প্রশ্ন হওয়ার কথা থাকে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় 3টা প্রশ্ন, খুব মানে বেশিরভাগ সময়ই হয় না। হ্যাঁ, 1টা বা 2টা প্রশ্ন হয়। এই অংশের মধ্যে একটা অংশ আছে হচ্ছে উপজাতি। এই চ্যাপ্টারটার মধ্যে একটা অংশ আছে উপজাতি, যেখান থেকে প্রতি বছর একটার মতন প্রশ্ন হয়। উপজাতি থেকে প্রতি বছরই একটা করে প্রশ্ন হয়, তবে জনসংখ্যা এবং আদমশুমারি এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয় না। এজন্য দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে 3টার জায়গায় 1টা অথবা 2টা প্রশ্ন হয়। হ্যাঁ, 3টার জায়গায় 1টা অথবা 2টা প্রশ্ন হয়। কি কি পড়বো প্রতিটা চ্যাপ্টার থেকে সেটা আমি ওভারঅল আলোচনা শেষে বলছি। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারটা থেকে উপজাতি থেকে প্রশ্ন মিসিং হয় না বললেই চলে। উপজাতির তথ্যগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, আর জনসংখ্যা বা আদমশুমারি সম্পর্কিত তথ্যগুলো থেকে
প্রশ্ন আসতে পারে, বিশেষ করে যদি পরীক্ষার পূর্বে কোনো জনসংখ্যা বা আদমশুমারি সর্বশেষ যদি কোনোটা হয়ে থাকে এবং সেটা যদি সাম্প্রতিক সময়ে হয়ে থাকে, সেইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো যেহেতু এটা কিছুদিন আগে হয়ে গেছে, হ্যাঁ গত বছর যেটা হয়ে গেছে, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো জনসংখ্যা আদমশুমারি থেকে একটার মতন প্রশ্ন আসতে পারে, আবার উপজাতি থেকে প্রতি বছরই একটার মতন প্রশ্ন আসে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের বিশ্লেষণ, মানে আজকের ক্লাসের প্রথম অধ্যায়। এরপরে যদি আমরা বলি শিল্প ও বাণিজ্য, শিল্প ও বাণিজ্য থেকেও তিনটার মতন প্রশ্ন আসার কথা, কিন্তু খেয়াল করা যায় যে এখান থেকেও প্রতি বছর তিনটার মতন প্রশ্ন হয় না, মাঝে মাঝে হয় একটা বা দুইটার মতন প্রশ্ন হয়। এবং শিল্প এবং বাণিজ্য এই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নগুলো হয় খেয়াল করে দেখবেন, হ্যাঁ বিগত বছরের প্রশ্ন পড়লে সেগুলো থেকেই কমন আসে, এর বাইরে প্রশ্ন আসে না বললেই চলে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান প্রধান যে শিল্পগুলো আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান প্রধান যে শিল্পগুলো আছে, সেই শিল্পগুলোর যে তথ্যটা, মানে কিছু তথ্য আছে, সেই তথ্যটুকু পড়লে সেখান থেকে একটার মতন প্রশ্ন প্রতি বছরই প্রায় আসে। আর বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের আমদানি রপ্তানির যে চিত্র, হ্যাঁ বাংলাদেশের যে আমদানি রপ্তানির চিত্র, সেই আমদানি রপ্তানির চিত্রটা একটু খেয়াল করলে বা সেখানকার কিছু তথ্য আছে সেই তথ্যগুলো পড়লেই সেখান থেকে 1 মার্কসের মতন প্রশ্ন কমন পাওয়া যায়। এটা গেল শিল্প বাণিজ্যের ক্ষেত্রে। এরপরে আসি রাজনৈতিক ব্যবস্থাপনা। এই রাজনৈতিক ব্যবস্থাপনার যে চ্যাপ্টারটা আছে, এটা পরীক্ষার জন্য তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বলা যাবে, কারণ অন্যান্য চ্যাপ্টার থেকে যেরকম প্রশ্ন হয় একটা দুইটা তিনটা করে হয়, রাজনৈতিক ব্যবস্থাপনা থেকে মাঝে মাঝে কোনো প্রশ্নই আসে না। খেয়াল করে দেখবেন রাজনৈতিক ব্যবস্থাপনা থেকে মাঝে মাঝে কোনো প্রশ্নই আসে না। এই চ্যাপ্টারটা তুলনামূলক বাংলাদেশের যতগুলো চ্যাপ্টার আছে সবচেয়ে ছোট চ্যাপ্টার হচ্ছে এইটা, রাজনৈতিক ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারটা দেখবেন, হ্যাঁ যে কোনো বই বা ডাইজেস্টের মধ্যে খেয়াল করে দেখবেন হয়তো বা 1 থেকে 2 পৃষ্ঠার কিছু তথ্য আছে, যদি আপনি ডাইজেস্ট খেয়াল করেন, হ্যাঁ 1.5 বা 2 পৃষ্ঠার কোনো তথ্য আছে, তাও সবগুলো পড়তে হয় না এখান থেকে। মেনলি এখানে স্পেসিফিক একটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ওই যে সুশীল সমাজ বা রাজনৈতিক গোষ্ঠী নামে একটা অংশ আছে, হ্যাঁ ওই পার্টটুকু বা ওই টপিকটুকু পড়ে গেলে ওইখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রতি বছর আসে এরকম না, এখান থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে, আসলে ওই একটা টপিক থেকে ঘুরে ফিরে একটার মতন প্রশ্ন আসতে দেখা যায়। আর বিগত বছরের প্রশ্ন পড়তে গেলে যেগুলো আমরা পাবো সেখান থেকে আসতে পারে। হ্যাঁ, আর এখানে আরেকটা আছে হচ্ছে কি বললাম, সেটা হচ্ছে নবম চ্যাপ্টার। নবম চ্যাপ্টার মানে কি, ওই যে ওই যে সংস্কৃতি, স্থাপত্য, ব্যক্তিত্ব, অর্জন, খেলাধুলা, হ্যাঁ বাংলাদেশের জাতীয় অর্জন থেকে শুরু করে যা যা কিছু আছে। তো এই চ্যাপ্টারটাকে আমরা অনেকটা বলতে পারি হচ্ছে, এই চ্যাপ্টারটাকে আমরা বলতে পারি কি যে এখানকার কিছু তথ্য আছে স্থায়ী আর বেশিরভাগই হচ্ছে সাম্প্রতিক। এখান থেকে প্রশ্ন আসলে সাম্প্রতিক তথ্যাবলী আসতে পারে। তো সাম্প্রতিক তথ্যাবলী আমরা আবার কি দেখি, যে বাংলাদেশ বিষয়াবলীতে সাম্প্রতিক তথ্যাবলী তেমন একটা পরীক্ষায় আসে না বললেই চলে। সাম্প্রতিক তথ্যাবলী পরীক্ষায় খুব একটা আসে না, আসলেও সেটা স্পেসিফিক কিছু তথ্য পড়লেই হয়। তো এখানে আমরা টপিকগুলো একটা একটা করে দেখব, দেখার পরে মূলত আমরা এই চ্যাপ্টার, এটা তুলনামূলক কিন্তু একটু বড়, নবম চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু আছে। ওই চ্যাপ্টারটার মধ্যে মূলত আমরা বিগত বছরের প্রশ্নগুলোই পড়বো, আর সাম্প্রতিকের জন্য কোন কোন তথ্যগুলো পড়া যেতে পারে সেটা আমি একটু পরে আলোচনা করব। তো নবম চ্যাপ্টার থেকেও পরীক্ষায় খুব বেশি একটা প্রশ্ন হয় না। যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয় অলরেডি কিন্তু আমরা সেগুলোর অনেকগুলোই পড়ে এসেছি, যেমন জাতীয় বিষয়গুলি থেকেই মোর দেন 10+, 10টা থেকে 15টা এই রেঞ্জের মতন প্রশ্ন জাতীয় বিষয়গুলি থেকেই হয়। সংবিধান, সরকার ব্যবস্থা মিলিয়ে 5টা বা 6টা প্রশ্ন হয়। হ্যাঁ, কৃষি থেকে 2টা বা 3টা থাকে, অর্থনীতি থেকে 2টা বা 3টা থাকে। তো এইগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি। আর আজকের ক্লাসে আমরা যে 4টা চ্যাপ্টার পড়বো, এইগুলোর কোনোটা থেকেই দেখা যাচ্ছে 3টা করে প্রশ্ন হয় না। হ্যাঁ, হতে পারে, তবে সিলেবাসেও আছে, কিন্তু বেশিরভাগ সময় প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় 3টার মতন প্রশ্ন হচ্ছে না। এই জন্য এই চ্যাপ্টারগুলোর আবার পড়াগুলো আর কি আমরা নির্দিষ্ট একটা প্যাটার্নে সাজাইতে পারি, যে এখান থেকে শুধু মেনলি হচ্ছে বিগত বছরের প্রশ্ন। এই যে আজকে 4টা চ্যাপ্টার পড়বো, এই 4টা চ্যাপ্টারের জন্য বিগত বছরের প্রশ্নই যথেষ্ট। বিগত বছরের প্রশ্ন থেকেই প্রশ্ন আসে। তারপরেও আমরা যে কোনো একটা বই বা ডাইজেস্ট যদি অনুসরণ করতে চাই, সেক্ষেত্রে কোন কোন টপিকগুলো পড়লে বা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেটা আমরা এখন দেখব। তো এতক্ষণ যা যা আলোচনা করলাম, হ্যাঁ সবাই একটু বলেন যে এটা সবাই বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, এতক্ষণ যা যা আলোচনা করলাম সবাই একটু বলেন যে এটা সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা আমি একটু চেক করে নিই। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ,
ঠিক আছে, আমরা তাহলে একটা একটা করে আসি। বই বই অথবা খাতা কলমটা সাথে রাখতে পারেন, আমি যে কথাগুলো বলছি একটু লিখে রাখবেন। সেটা হচ্ছে জনসংখ্যা ও আদমশুমারি। তো এখান থেকে কি বললাম, প্রশ্ন হতে পারে দুইটা। হ্যাঁ, উপজাতি থেকে একটা প্রশ্ন থাকবে, আরেকটা অংশ হচ্ছে জনসংখ্যা এবং আদমশুমারি। বিশেষ করে এখন তো আর জনসংখ্যা আর আদমশুমারি নামটা নাই, এখন নামটা হয়ে গেছে কি, এখন নামটা হয়ে গেছে জনশুমারি ও গৃহগণনা। তো এইটার ক্ষেত্রে মেইনলি খেয়াল করে দেখবেন, সর্বশেষ যে জনশুমারি ও গৃহগণনাটা হয়ে থাকে, মানে হয় এখন, যেমন কি এর আগে বাংলাদেশে কখন হয়েছিল, 2011 সালে হয়েছিল, আর এই যে রিসেন্ট গত বছর মনে হয় হয়ে গেছে। তো আমাদেরকে প্রথমেই এখান থেকে পড়তে হবে যে ইতিপূর্বে, হ্যাঁ, জনশুমারি ও গৃহগণনা বা আদমশুমারির ক্ষেত্রে যদি বলি, যেটাই বলি না কেন, হ্যাঁ, ভাষাটা যেরকমই হোক, আদমশুমারির ক্ষেত্রে বাংলাদেশে এ পর্যন্ত কতগুলো আদমশুমারি হয়ে গেছে, কোন কোন সালে হয়েছে। হ্যাঁ, ফার্স্টে আমাদেরকে এইটা পড়ে ফেলতে হবে, বাংলাদেশে এ পর্যন্ত কতগুলো আদমশুমারি হয়েছে, কত মানে এবং কোন কোন সালে আদমশুমারিগুলো হয়েছে, এবং সর্বশেষ যে আদমশুমারি বা জনশুমারি ও গৃহগণনা, এইটার তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। সর্বশেষ যে জনশুমারি ও গৃহগণনা, এইটার তথ্যগুলো আমাদেরকে ভালোভাবে পড়ে ফেলতে হবে। তো জনশুমারি ও গৃহগণনার এইটার ডাটা তো অনেক, হ্যাঁ, এখানে প্রচুর ডাটা দেওয়া আছে। তো কোন ডাটাগুলো মূলত আমরা পড়বো এইটা বোঝার জন্য, হ্যাঁ, মূলত বিগত বছরে এই জনশুমারি ও গৃহগণনা এই তথ্য থেকে, মানে এই চ্যাপ্টারটা থেকে বিগত বছরের প্রশ্নগুলো একটু বের করে দেখতে হবে। আপনি যদি বিগত বছরের প্রশ্ন বের করেন, তাহলে আপনি হয়তোবা এই রিসেন্ট সময়ে কিছু প্রশ্ন হয়তোবা এই এই গত বছরের মানে সর্বশেষ যে জনশুমারি সেখান থেকে হয়েছে, তার পূর্বের যে প্রশ্নগুলো ছিল, অর্থাৎ 2011 সালের জনশুমারিতে দেখবেন ওই সমসাময়িক সময়ে জনশুমারি থেকে ওই 11 সালের তথ্য থেকে অনেক প্রশ্ন আসছে। তো যেই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, হ্যাঁ, জনসংখ্যার ঘনত্ব কত, জনসংখ্যার পরিমাণ কত, তারপরে শিক্ষার হার কত, কোন এলাকায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, হ্যাঁ, জনসংখ্যার দিক থেকে বা আয়তনের দিক থেকে কোনটা বড় কোনটা ছোট, এরকম বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। ওই প্রশ্নগুলোকে মূলত খেয়াল করবেন, হ্যাঁ, অর্থাৎ পূর্ববর্তী সময়ে এই জনশুমারি বা আদমশুমারি থেকে যে টাইপের প্রশ্নগুলো আসছে, ওই টাইপের প্রশ্নগুলো সর্বশেষ যে আদমশুমারিটা বা জনশুমারিটা হয়ে গেছে সেটার সাথে একটু আপডেট করে পড়ে নিতে হবে। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং সামনে পরীক্ষায় প্রশ্ন আসলে ওইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। এইটা গেল, তারপরেও আমি স্পেসিফিকভাবে কয়েকটা বলে দিচ্ছি। এখন এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করতে হবে, আমরা আবার অর্থনীতির ক্লাসটাতে, হ্যাঁ, আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা চ্যাপ্টার ছিল, সেইখানে আমরা বলেছিলাম যে অর্থনৈতিক ব্যবস্থাপনার ওইখানে কি একটা অংশ ছিল অর্থনৈতিক সমীক্ষা। তো সেই অর্থনৈতিক সমীক্ষার মধ্যেও কিন্তু বেশ কিছু এরকম কিছু ডাটা বা চার্ট, মানে কিছু মানে কিছু টপিক ছিল, হ্যাঁ, কিছু যেগুলো ডাটা আকারে আমাদেরকে মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়। তো এখানে পড়ার সময় আবার বিষয়গুলোকে আলাদা আলাদা করে একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখবেন অর্থনৈতিক সমীক্ষার মধ্যেও কিন্তু কি বাংলাদেশের জনসংখ্যা কত এই ডাটাটা আছে। আবার এখানে কি জনশুমারিতে জনসংখ্যার পরিমাণ কত সেটাও কিন্তু বলা আছে, জনসংখ্যার ঘনত্ব এখানেও আছে, জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে এইখানেও বলা আছে। তার মানে পড়ার সময় যেগুলা মানে মিলে যাচ্ছে সেগুলো দুইটা জায়গা থেকে পড়ার সময় আবার আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে পড়তে হবে, কারণ আপনি এখানে পড়বেন আবার ওইখানে পড়বেন, দুইটা যদি আবার একত্র না করে পড়েন পরীক্ষায় প্রশ্ন আসলে ভুল হওয়ার চান্স হতে পারে, মানে থাকতে পারে। হয়তো বা পরীক্ষায় প্রশ্ন আসলো জনসংখ্যা বৃদ্ধির হার কত, হ্যাঁ, পরীক্ষায় আসছে ধরেন জনশুমারিটা, আপনি শুধু পড়ে গেছেন অর্থনৈতিক সমীক্ষাটা, বা দুইটাই পড়ে গেছেন কিন্তু আপনার মাথায় কাজ করছে শুধু অর্থনৈতিক সমীক্ষাটা, তখন কিন্তু এলোমেলো হওয়ার চান্স থাকতে পারে। এই জন্য একই জাতীয় যে তথ্যগুলো আছে দুইটা পড়ার সময় মিল করে একত্র করে পড়বে। এখন কোন কোন তথ্যগুলো তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ আমি বলছি, আপনারা লিখে নেন। আর যে কোনো একটা বই থেকে মানে সাম্প্রতিকের হতে পারে বা আপনাদের বই স্থায়ীভাবে এখন দেওয়া থাকতে পারে, যে জায়গা থেকেই হোক এই তথ্যগুলো একটু জেনে নেবেন। হ্যাঁ, জনশুমারি থেকে কোন কোন তথ্যগুলো মূলত জানবেন, হ্যাঁ, লিখে ফেলেন। মোট জনসংখ্যার পরিমাণ, হ্যাঁ, তারপরে লিখবেন জনসংখ্যা বৃদ্ধির হার, মূল কথাটা লিখেন, সুন্দর করে লিখতে হবে না, পরে ঠিক করে ফেলেন। জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ প্রতি 1000 জনে বা প্রতি বর্গ কিলোমিটারে, 1000 জনে বলছি, প্রতি বর্গ কিলোমিটারে একটা এরিয়ায় কতজন লোক বাস করে, জনসংখ্যার ঘনত্ব। পুরুষ ও নারীর অনুপাত, হ্যাঁ, পুরুষ এবং নারীর অনুপাত, পুরুষ অনুপাত নারী। তারপরে প্রতি হাজারে কতজন শিশু মারা যায়, অর্থাৎ শিশু মৃত্যুর হার, প্রতি হাজারে কতজন শিশু মারা যায়। তারপরে মাতৃমৃত্যুর হার। তারপরে লিখবেন গড় আয়ু, হ্যাঁ, বাংলাদেশের জনগণের গড় আয়ুটা কত, গড় আয়ু। তারপরে লিখবেন দারিদ্র্যের হার এবং চরম দারিদ্র্যের হার, দুইটা কিন্তু আলাদা, দারিদ্র্যের হার, চরম দারিদ্র্যের হার। তারপরে লিখবেন ডাক্তার প্রতি
জনসংখ্যা। তারপরে লিখবেন এখানে আছে সুপেয় পানি গ্রহণকারী, স্বাস্থ্যসম্মত পায়খানা গ্রহণকারী, এইগুলো খুব একটা আসে না। সাক্ষরতার হার, এইটা গুরুত্বপূর্ণ, সাক্ষরতার হার, সাক্ষরতার হার। হ্যাঁ, তারপরে লিখবেন হচ্ছে মাথাপিছু জাতীয় আয়। হ্যাঁ, মাথাপিছু জাতীয় আয়, এটা কয়েকদিন পর পরই দেখবেন চেঞ্জ হয়। হ্যাঁ, তারপরে দেখবেন মাথাপিছু জিডিপি। মাথাপিছু জিডিপি, মাথাপিছু জিডিপি। তারপরে দেখবেন মোট জিডিপির পরিমাণ কত, মোট জিডিপির পরিমাণ কত। তারপরে লিখে ফেলবেন জিডিপি প্রবৃদ্ধির হার। হ্যাঁ, লিখবেন হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার। আর এইখানে এসে দুইটা ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে বাংলাদেশের, হ্যাঁ এখানে দেখবেন বাংলাদেশের অর্থনীতির প্রধান তিনটা খাত আছে, কৃষি, শিল্প এবং সেবা। কৃষি, শিল্প এবং হচ্ছে সেবা। এইখান থেকে দুইভাবে প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে একটা হচ্ছে এইরকম যে জিডিপিতে, একটা হচ্ছে জিডিপিতে আর একটা হচ্ছে শ্রমশক্তিতে। অর্থটা হচ্ছে এটার মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের যে জিডিপিটা আছে এইখানে এই যে প্রধান তিনটা খাত আছে কৃষি, শিল্প এবং সেবা, কোন খাতের অবদান কতটুকু, এইটা হচ্ছে একটা প্রশ্ন। প্রশ্নগুলো এইভাবে হতে পারে এবং এই প্রশ্নটা পরীক্ষায় খুবই আসে। হ্যাঁ, বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কতটুকু, মানে পার্সেন্টেজ আকারে। হ্যাঁ, 100-তে কত ভাগ, কৃষি খাতের অবদান কত পার্সেন্ট, হ্যাঁ শিল্প খাতের অবদান কত পার্সেন্ট এবং সেবা খাতের অবদান কত পার্সেন্ট। এইটা আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে শ্রমশক্তিতে। অর্থাৎ শ্রমশক্তি বলতে বাংলাদেশের মোট যে জনগণ আছে এই মোট জনগণের মধ্যে কত পার্সেন্ট লোক কৃষির সাথে নিয়োজিত, কত পার্সেন্ট লোক শিল্প খাতের সাথে নিয়োজিত এবং কত পার্সেন্ট লোক সেবা খাতের সাথে নিয়োজিত। হ্যাঁ, তো এইখানে দুইটা ভাবে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সেটা কি, একটা হচ্ছে জিডিপিতে কৃষি, শিল্প এবং সেবা খাতের অবদানটা কতটুকু, মানে পার্সেন্টেজ আকারে এই মানটা কত হবে, এবং মোট শ্রমশক্তিতে অর্থাৎ মোট যে জনসংখ্যা আছে এর কত পার্সেন্ট কৃষি, শিল্প বা সেবা খাতের সাথে নিযুক্ত আছে। এই প্রশ্নটা পরীক্ষায় আসে। হ্যাঁ, দেখেন আমি আরেকবার বলছি, সবগুলো একটু মিলায় নেন। মোট জনসংখ্যার পরিমাণ, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, পুরুষ এবং নারীর অনুপাত, হ্যাঁ শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ, মাতৃমৃত্যুর হার, গড় আয়ু, দারিদ্র্যের হার, চরম দারিদ্র্যের হার, ডাক্তার প্রতি জনসংখ্যা, সাক্ষরতার হার, জিডিপি প্রবৃদ্ধির হার, মাথাপিছু জাতীয় আয়, মোট জিডিপির পরিমাণ, মাথাপিছু জিডিপি, আর জিডিপিতে কৃষি, শিল্প ও সেবা খাতের অবদান, শ্রমশক্তিতে শিল্প ও সেবা খাতের পরিমাণ। হ্যাঁ, এইটা গেল হচ্ছে এখানকার যেটা অর্থনৈতিক সমীক্ষা। এই তথ্যগুলো কিন্তু অর্থনৈতিক সমীক্ষার মধ্যেও আছে। এখন দেখেন, এখন আমি এতক্ষণ যতটুকু তথ্যগুলো বলছি এটা মূলত অর্থনৈতিক সমীক্ষারই তথ্য। হ্যাঁ, এটা কিন্তু জনশুমারির তথ্য না, কিন্তু এই টাইপের তথ্যগুলো জনশুমারির মধ্যেও আসতে পারে। এই ধরনের তথ্যগুলো জনশুমারির মধ্যেও আসতে পারে। হ্যাঁ, মানে এর মধ্যে কিছু কিছু তথ্য জনশুমারির সাথে মিলে যাবে, এইগুলো মূলত একসাথে মিল করে পড়বেন, এইগুলো একত্র মিল করে পড়বেন। আর সর্বশেষ যে জনশুমারিটা হয়ে গেছে সেইখান থেকে কোন কোন তথ্যগুলো পড়বেন এটার জন্য আপনি সাম্প্রতিক বাজারের যে কোনো একটা বই থেকে দেখবেন কিছু তথ্য দেওয়া আছে সেইটা। আর মূলত কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য কি বলছি, এইটা বোঝার জন্য বিগত বছরের এর পূর্ববর্তী সময়ে এই জনশুমারি বা আদমশুমারি থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে সেইগুলো একটু খেয়াল করেন। দেখেন যা যা বললাম এর মধ্যে অনেকগুলো মিল আছে, আর কিছু কিছু আছে যেগুলোর প্রশ্ন হচ্ছে এরকম, হ্যাঁ কোন জেলায় জনসংখ্যার পরিমাণ বেশি, তারপরে কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব কম, আয়তনে কোনটা বেশি, এইটাতে কোনটা বেশি, এরকম কিছু কিছু প্রশ্ন আছে। তো ওই প্রশ্নগুলোই শুধু সর্বশেষ যেটা হয়েছে সেটার সাথে আপডেট করে পড়ে নেবেন, তাহলেই দেখা যাচ্ছে এখান থেকে একটার মতন প্রশ্ন বিসিএস প্রিলিতে যদি অর্থনৈতিক সমীক্ষা সহ মিলিয়ে পড়ি তাহলে 2-3টার মতন প্রশ্ন বিসিএস প্রিলিমিনারিতে আমরা কমন পেয়ে যেতে পারি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হচ্ছে নার্গিস সুলতানা নাজমা। আচ্ছা, আমার মায়ের আইডি থেকে আর কি, হ্যাঁ কিছুদিন আগে ওই ফোনে কথা বলার জন্য মানে উনি মা হচ্ছে সবসময় খালা বা নানির বাসায় বা আমাদের সাথেই, আমরা সবসময় বাসায় থাকি না, কথা বলার জন্য একটা ফোন নিয়ে দিয়েছি। তো ওই ফোন থেকে আমি ক্লাস নিলে সবগুলো ক্লাসে আমার বাবা আর কি যোগ হয়েছে। হ্যাঁ, আমার বাবা আমার ক্লাসটা দেখতেছেন এখন, নার্গিস সুলতানা নাজমা ইজ ওয়াচিং, মানে মায়ের আইডি থেকে বাবা আমার ক্লাস দেখতেছেন। আচ্ছা, আব্বু আর কি স্কুল টিচার ছিলেন, উনি এই যে কিছুদিন আগে রিটায়ার করছেন, আপনারা মনে হয় দেখছেন যে লম্বা সময় ধরে প্রায় 33-30 বছর মনে হয় উনি শিক্ষকতার সাথে নিযুক্ত ছিলেন। এই কিছুদিন আগে তিনি হচ্ছে রিটায়ার করছেন। তো এখন রাত্রিবেলা তো কোনো কাজ থাকে না, দেখা যাচ্ছে মোবাইল নিয়েই বসে থাকেন এবং আমি ক্লাস নিলে আমার ক্লাসগুলো দেখেন। হ্যাঁ, মানে আসলে এটা একটা ভালো লাগার মতন বিষয়।
আচ্ছা, এইটা গেল। এরপরে আসি হচ্ছে উপজাতি। উপজাতি থেকে কি কি পড়বেন? প্রথমত বলি যে উপজাতি থেকে যে কোনো একটা বই, সব যদি বেশি পড়তে না চান, যে কোনো একটা ডাইজেস্ট, যে কোনো ডাইজেস্ট হোক, সেই ডাইজেস্টের মধ্যে উপজাতি জাতীয় যে তথ্যগুলো আছে সেটা পড়ে ফেলেন। হ্যাঁ, সেটা পড়ে ফেলেন আর বিগত বছরের প্রশ্ন সমাধান করেন, তাহলে আপনি একটার মতো প্রশ্ন কমন পেয়ে যাবেন। তারপরেও আমি একটু বলি, সেটা হচ্ছে উপজাতিদের ক্ষেত্রে মেইনলি পড়বেন কি? প্রথমে তো পড়তে হবে বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা কতগুলো, বাংলাদেশে বর্তমানে মোট কতগুলো উপজাতি আছে। হ্যাঁ, তারপরে পড়তে গেলে দেখবেন এই উপজাতিদের অবস্থান। হ্যাঁ, এই উপজাতিদের অবস্থান এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে কোন উপজাতি কোন এলাকায় বাস করে, এই একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, দেখবেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন ওই এরিয়ায় আছে, সিলেটে আছে কিছু, উত্তরবঙ্গের কিছু আছে, পাহাড়ি এলাকা ময়মনসিংহ তারপরে ওই এলাকায় আছে। মানে যেই বাংলাদেশের প্রেক্ষাপটে যে উপজাতিগুলো অবস্থান মানে বসবাস আছেন বা বাংলাদেশের মধ্যে যে উপজাতিগুলো যারা আছেন, এই উপজাতিদের মধ্যে কোন উপজাতিরা কোন এলাকায় অবস্থান করেন, এই অবস্থানটা বা জায়গার নামটা এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় সময় একটার মতন প্রশ্ন আসতে দেখা যায়। তো কোন এলাকায় কোন কোন উপজাতি বাস করেন, উপজাতিদের অঞ্চল ভিত্তিক যে অবস্থানটা এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে একটার মতন প্রশ্ন প্রায় আসে। এরপরে পড়তে পারেন উপজাতিদের ধর্ম। হ্যাঁ, দেখবেন সব উপজাতি কিন্তু এক ধর্মের না, এর মধ্যে কেউ আছেন মুসলমান ধর্মের, হ্যাঁ কেউ আছেন বৌদ্ধ ধর্মের, হ্যাঁ কেউ হয়তো বা হিন্দু ধর্মের। তো কোন উপজাতিদের ধর্ম কোনটা সেইটা একটু পড়তে হবে বিশেষ করে। হ্যাঁ, এটা আপনারা যদি বুঝতে মানে সবগুলো 50টা উপজাতি আছে, 50টা উপজাতি তো আর মনে রাখা সম্ভব না, বা 50টাই তো গুরুত্বপূর্ণ না। এই জন্যই বললাম যে কোনো একটা বই অথবা যে কোনো একটা ডাইজেস্ট থেকে পড়ে ফেলতে পারেন, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে শুধু সেইগুলোই দেওয়া আছে। আর বিগত বছরের প্রশ্নগুলো পড়ার সময় একটু খেয়াল করবেন প্রশ্নের ধরনগুলো, তাহলেই অনেকটা বুঝতে পারবেন। তারপরে দেখবেন উৎসব। হ্যাঁ, বিভিন্ন যে উপজাতিগুলো আছে তাদের, হ্যাঁ বিভিন্ন সময়ে তারা বিভিন্ন উৎসব পালন করে থাকেন। যেমন আমরা যদি বলি, যেমন এই যে ইয়ের সময় দেখেন বর্ষবরণ যে অনুষ্ঠান হয়, সেখানে অনেকবার বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকে এবং উৎসবের আলাদা আলাদা নাম আছে। কখনো দেখা যায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই মিলে একটা উৎসব হচ্ছে, বা প্রত্যেক উপজাতিতে আলাদা আলাদা উৎসব আছে। এই উৎসবের নামগুলো পরীক্ষার জন্য আবার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উৎসবের নামগুলো থেকে প্রায়ই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কি কি বললাম, একটা হচ্ছে অঞ্চলভিত্তিক অবস্থান, তাদের ধর্ম, তাদের উৎসব, এইগুলো হচ্ছে মূলত বেশি গুরুত্বপূর্ণ। এখানে উপজাতীয় কিছু প্রতিষ্ঠান আছে, হ্যাঁ নৃগোষ্ঠী বা উপজাতীয় কিছু প্রতিষ্ঠান আছে, সেটা একবার রিডিং করে ফেলতে পারেন যে কোন বাংলাদেশে উপজাতীয় কয়টা প্রতিষ্ঠান আছে বা কোন এলাকায় প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ এটা একটু দেখবেন। আর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে একটা চুক্তি আছে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে একটা অংশ আছে, এইটা একটু সুন্দরভাবে পড়ে ফেলবেন। খুব বেশি তথ্য না, মূল কথাটা জানবেন যে এটা আসলে কি, কখন হয়েছিল, কার দিক থেকে কে স্বাক্ষর করেছিল, এই জাতীয় তথ্যগুলো, এটা কেন করা হয়েছিল এইটা। আর এইটা গেল কি, দেখেন কয়েকটা ভাগ বললাম, উপজাতিদের অঞ্চলভিত্তিক অবস্থান, তাদের ধর্ম, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব বা উপজাতির উৎসব, তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে উপজাতিদের যে প্রতিষ্ঠানগুলো আছে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এগুলো হচ্ছে আলাদা আলাদা টপিকে ভাগ করলাম, মূলত এইগুলোর মধ্যেই প্রশ্নগুলো থাকে। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান প্রধান যেই উপজাতিগুলো আছে যে কোনো বইয়ের মধ্যে দেখবেন তাদের সম্পর্কে একেবারে কিছু, মানে পুরোটা একবারে না, যদি পারেন পরে পড়তে পারলে ভালো হয়, খারাপ না, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান প্রধান যে উপজাতিগুলো আছে তাদের সম্পর্কে যে কোনো একটা বই থেকে পড়ে ফেলবেন। হ্যাঁ, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বসবাস করে কোন উপজাতি, দ্বিতীয়তে আছে কোন উপজাতি, বা কোনো একটা উপজাতি দেখবেন বিশেষ কোনো কারণে হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে কি সংখ্যাগরিতার দিক থেকে বা যে কোনো একটা কারণেই হোক, যে উপজাতিটা তুলনামূলক আমাদের কি একটু এইভাবে বলা নেই, উপজাতি কিন্তু সবগুলোই মানে বসবাসের দিক থেকে বা বাংলাদেশের হিসাব চিন্তা করলে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে পরীক্ষায় কিছু উপজাতি, বিশেষ করে যারা সংখ্যায় বেশি বা কোনো একটা কারণে যাদের বিশেষত্ব রয়েছে, সেই উপজাতিগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ওই উপজাতিগুলো সম্পর্কে একটু পড়ে ফেলবেন। এটা ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার মানে 3 নাম্বার বলতে আজকের আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, জনসংখ্যা ও আদমশুমারি, বিশেষ করে ওইখানকার অর্থনৈতিক সমীক্ষার সাথে মিল করে কিছু তথ্য, আর এখানে উপজাতির তথ্য। তো এখান থেকে দেখা যাচ্ছে আপনি পরীক্ষায় একটা দুইটার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। তো সবাই কাইন্ডলি একটু বলেন যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। ইউনিভার্সিটির প্রশ্নগুলো বাদ দিলে কি বেশি প্রবলেম হবে? নর্মালি সাধারণ জ্ঞান ইউনিভার্সিটির প্রশ্নগুলো কিছু জায়গায় লাগে, কিছু জায়গায় লাগে না, তো পড়ে ফেলতে পারলে দেখেন খুব তো একবারে বেশি নাই, মানে পড়ার সময় আপনারা এইগুলো এত খেয়াল করার দরকার নেই। হ্যাঁ,
একটু কষ্ট করে পড়ে ফেলবেন। খুব বেশি কি প্রশ্ন আছে? খুব বেশি প্রশ্ন নাই। যেমন এখান থেকে ইউনিভার্সিটি প্রশ্নগুলো হয়তো বা খুব বেশি একটা ওইরকম নাও আসতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক যে তথ্যগুলো আছে, ভাষা আন্দোলন ভিত্তিক বা 47-71 ওইখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসছে ওইগুলো কিন্তু আবার ভার্সিটির প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষায় ইয়েতে চলে আসতে পারে, বিসিএস বা চাকরির পরীক্ষায় চলে আসতে পারে। হ্যাঁ, একটু কষ্ট করে পড়ে ফেলতে পারলে ভালো হয়। এরপরে আসি, দেখেন আমাদের কি গেল, বুঝতে পারছেন সবাই, আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে আমাদের শিল্প ও বাণিজ্য। এই চ্যাপ্টারটা প্রথমেই বলি, এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন পড়লে এর মধ্যে থেকে যে টাইপের প্রশ্নগুলো আছে ওর মধ্যে থেকে প্রশ্ন কমন আসে। হ্যাঁ, বাইরে থেকে খুব একটা প্রশ্ন এরকম আসে না। তারপর আমি বলি, প্রথমে যেটা পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প কোনগুলো, এটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। বাংলাদেশের প্রধান প্রধান শিল্প কোনগুলো? এই যে প্রধান প্রধান যে শিল্পগুলো আছে, শুধু সেই শিল্পগুলোরই একটু বর্ণনা যে কোনো একটা ডাইজেস্ট থেকে পড়ে ফেলতে পারেন। মূলত বিগত বছরের প্রশ্ন পড়লেই সেখান থেকেই প্রশ্নগুলো কমন আসে। প্রশ্নগুলোর ধরন দেখবেন যে সবচেয়ে বড় শিল্প কারখানা কোনটা, প্রথম কোনটা, হ্যাঁ, তারপরে এইটা কোন জায়গায় অবস্থিত, এইরকম, হ্যাঁ, উৎপাদন কোনটাতে কি দ্বারা উৎপাদন হয়, কাঁচামাল কি, ঘুরে ফিরে এই কয়েকটা টাইপের প্রশ্নই পরীক্ষায় আসতে দেখা যায়। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলোই বেশি হয়। সবচেয়ে প্রথম সে মানে ধরেন যে কোনো একটা শিল্প, সিমেন্ট শিল্প, চিনি শিল্প, কাগজ শিল্প, যে কোনো একটা শিল্প, প্রথম কোনটা, হ্যাঁ, প্রথম শিল্প কোনটা বা প্রথম শিল্প কারখানা কোন জায়গায় ছিল, হ্যাঁ, নামটা কি, সেটা কোন জায়গায়, সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা, সরকারিভাবে বা বেসরকারিভাবে শ্রেষ্ঠ কোনটা বা প্রথম কোনটা, সেটার উৎপাদনের কাঁচামাল কি, কতটুকু উৎপাদিত হয়, এই টাইপের তথ্যগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এটা পড়ার সময় প্রথমে আমাদেরকে যেটা পড়তে হবে যে আমরা বড়জোর, যদি আপনি যে কোনো বই থেকে পড়তে চান পড়তে পারেন, একটা ডাইজেস্ট এনাফ। আমার কাছে মনে হচ্ছে একটা ডাইজেস্টে যতগুলো তথ্য আছে, হ্যাঁ, সেখানকার সবগুলো তথ্য মানে থেকেও অনেকগুলো প্রশ্ন মানে পড়লেও যে এরকম মানে ওইখান থেকে সব তথ্য পড়লেও যে ওইখান থেকে সবই আসবে এরকম না, ওইখানেও সব তথ্য আসলে পড়তে হয় না, বিষয়টা হচ্ছে অনেকটা ওরকম। তারপরেও আমরা একটা ডাইজেস্টে যতটুকু তথ্য আছে সেই তথ্যগুলো পড়ে ফেলতে পারি। তবে আমি যেটা বলি যে আপনাদের যে কোনো একটা বই পড়ে আসার পরে তারপরে ডাইজেস্ট করাটা কিন্তু ভালো। হ্যাঁ, অনেকে আবার মনে করেন ভাইয়া এটা বলতেছেন, আপনি একটা বই প্রথমত বইয়ের মধ্যে যে তথ্যগুলো লেখা আছে সেটা পড়ে আসার পরলে একটা ডাইজেস্টে আসতে পারলে ভালো হয়। হ্যাঁ, কারণ বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে সেটা পড়লে আপনার ওভারঅল একটা আইডিয়া হবে, দেন আপনি ডাইজেস্ট থেকে পড়লেই বুঝতে পারবেন যে কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আর এইটার জন্য মূলত বিগত বছরের প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিবেন। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান প্রধান যেই শিল্পগুলো আছে সেই শিল্পগুলোর বর্ণনাটা আমাদেরকে শুধু একটু ভালোভাবে পড়ে ফেলতে হবে, একটা ডাইজেস্ট করবেন আর বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন। দেখবেন এখানে ওই যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল এই টাইপেরও কিছু আছে, আবার হচ্ছে ওই যে কাগজ কল মানে কাগজ শিল্প, সিমেন্ট শিল্প, চিনি শিল্প, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন যে শিল্পগুলো আছে সবগুলো শিল্প সম্পর্কে বর্ণনা দেয়া আছে। এরপরে বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন আমদানি এবং রপ্তানির যে চিত্র, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশের আমদানি রপ্তানির যে চিত্রটা আছে, তো আমদানি রপ্তানির চিত্র পড়তে গেলে দেখবেন এরকম একটা প্রশ্ন প্রায় আসে যে বাংলাদেশের এখন ওই যে রপ্তানি আয় কত, আমদানি ব্যয় কত, বা কোন দেশের সাথে বাংলাদেশের আমদানি সবচেয়ে বেশি, কোন দেশের সাথে রপ্তানি সবচেয়ে বেশি, হ্যাঁ, বাণিজ্য ঘাটতি আছে কোন দেশের সাথে, কোন শিল্প আর আমদানি রপ্তানির ক্ষেত্রে কোন শিল্পটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোন শিল্পটা প্রথমে আছে, কোন শিল্পের মাধ্যমে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে। যে কোনো একটা ডাইজেস্ট বা পড়তে গেলেই, বিগত বছর প্রশ্ন পড়তে গেলেই দেখবেন যে এই টাইপের প্রশ্নগুলো আসছে। যেমনটা পড়তে গেলেই বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই কি আপনি দেখবেন যে রেডিমেড গার্মেন্টসের কথা আসবে, পোশাক শিল্পের কথা আসবে। হ্যাঁ, কারণ পোশাক শিল্প বাংলাদেশের প্রেক্ষাপটে 1 নম্বরে, যেহেতু পোশাক শিল্পের মাধ্যমে বেশিরভাগ কি আমাদের রপ্তানি আয়টা হয়, তো এরকম পোশাক শিল্প আসবে। বা 2 নম্বরে কোনটা আছে, 3 নম্বরে কোনটা আছে, ওইগুলো দেখেন। বিশেষ করে পোশাক শিল্প সম্পর্কে একটু ভালোভাবে পড়েন। এটা পড়তে গেলে ইপিজেড বিষয়ক তথ্য আসবে, এক্সপোর্ট প্রসেসিং জোন, হ্যাঁ, রপ্তানি প্রক্রিয়াকরণ এরিয়া, ওইটা সম্পর্কে একটু জানবেন। হ্যাঁ, এইটা নর্মালি যে কোনো একটা বই থেকে পড়তে গেলে আপনারা দেখতে পাবেন কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো আর গার্মেন্ট শিল্পটা সম্পর্কে একটু ভালোভাবে পড়ে ফেলতে পারেন। আর বাংলাদেশের এখানে দেওয়া আছে বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, এই ব্যাংক ব্যবস্থাপনা, এখানে পড়তে গেলে আরেকটা চ্যাপ্টার আসতে পারে, আরেকটা টপিক আসতে পারে ব্যাংক। হ্যাঁ, তো ব্যাংকের এই প্রশ্নগুলো নর্মালি চাকরির পরীক্ষায় বিশেষত ব্যাংকের পরীক্ষাতেই বেশি আসে। একেবারে মৌলিক যে তথ্যগুলো, বাংলাদেশ ব্যাংকটা ভালোভাবে পড়বেন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে ভালোভাবে পড়বেন। আর বাংলাদেশের ক্ষেত্রে এখান থেকে বাকি ব্যাংকিং এর যে তথ্যগুলো আছে সেগুলোর জন্য একেবারে মৌলিক তথ্যগুলো অথবা বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারেন। বাংলাদেশের বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো একটু দেখবেন, সেই ব্যাংকগুলো সম্পর্কে জানবেন। আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সম্পর্কে ভালোভাবে পড়বেন। আর বাকিগুলোর ক্ষেত্রে শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যেতে পারেন। এটা হচ্ছিল শিল্প ও বাণিজ্য যে চ্যাপ্টারটা ছিল সেইটা।
এরপরে আসি রাজনৈতিক ব্যবস্থাপনা। শিল্প বাণিজ্য চ্যাপ্টার থেকে কি বলছিলাম, দুইটার মতন প্রশ্ন হয়ে থাকে, বিগত বছরের প্রশ্ন পড়লে সেখান থেকে কমন পাওয়া যায়। রাজনৈতিক ব্যবস্থাপনা, এইটা আসলে আমার কাছে মনে হয়েছে এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না বললেই চলে। এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে না বললেই চলে। যেমন আমার কাছে যে বইটা আছে, যে ডাইজেস্টটা আমি দেখতে পাচ্ছি, সব মিলে 2 পৃষ্ঠা, এই পাশে আর এই পাশে, হ্যাঁ 2 পৃষ্ঠার কিছু তথ্য দেয়া আছে। প্রথমেই দেয়া আছে রাজনৈতিক দল, তাদের গঠন, ভূমিকা, কার্যক্রম। এটা জাস্ট রিডিং করতে পারেন, এখান থেকেও পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না। রাজনৈতিক দল কাকে বলে, তাদের উদ্দেশ্য কি, হ্যাঁ তাদের ভূমিকা কার্যক্রমগুলো কি কি, এগুলো দেখতে পারেন। এগুলোতে ওই যে বিগত বছরের প্রশ্ন পড়তে গেলে সেখান থেকেই দেখবেন এই অধ্যায়, মানে বিগত বছরের প্রশ্ন তো সবই পড়বেন। এই চ্যাপ্টারটা পড়তে গেলে বিগত বছরের প্রশ্নের মধ্যে যেগুলো আসবে ওইগুলাই যথেষ্ট, কারণ এখানে খুব একটা প্রশ্ন আসে না। হ্যাঁ দেখবেন হচ্ছে সরকারি দলের ভূমিকা কি, তারপরে বেসরকারি দল বা হচ্ছে যেটাকে বেসরকারি তো বলা যাবে না, বিরোধী দল, হ্যাঁ বিরোধী দল বা হচ্ছে ছায়া সরকার, এরকম কিছু কিছু টার্ম আসবে, সেগুলো একটু দেখবেন। এটা পড়তে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান প্রধান রাজনৈতিক যে দলগুলো আছে, তো প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে কি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে আমাদেরকে ভালোভাবে পড়ে ফেলতে হবে। হ্যাঁ তো বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে অলরেডি আমরা মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের জাতীয় বিষয়গুলি পড়তে গেলে ওইখানেও হ্যাঁ পড়ে আসছে, কিন্তু বিশেষ করে বঙ্গবন্ধু সম্পর্কে এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠন সম্পর্কে আমরা ওইখানে পড়ে আসছি। তো ওইখানে যদি কোনো বই দেওয়া থাকে পড়বেন, আর না হলেও বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে আমাদের এখান থেকে পড়ে ফেলতে হবে এইটা। তারপরে ক্ষমতাসীন এবং বিরোধী দলের যে সম্পর্কটা, এটা একটু দেখতে পারেন, রিডিং করে ফেলতে পারেন। হ্যাঁ তারপরে মেইনলি এখান থেকে প্রশ্ন আসলে খুব একটা আসে না, আসলে একটা টপিক থেকে আসার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে সুশীল সমাজ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সুশীল সমাজ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নামে একটা টপিক আছে, এই টপিকটা একটু ভালোভাবে পড়বেন। এই টপিকের মধ্যে যেই যেই তথ্যগুলো দেওয়া আছে সেটা একটু পড়ে ফেলবেন এবং পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবেন। তাহলে আশা করা যায় এখান থেকে যদি একটার মতন প্রশ্ন আসে, আপনি এইটুকু পড়েই একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। এবারে আসি সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ বাংলাদেশের জাতীয় অর্জন, ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান, পুরস্কার, খেলাধুলা, গণমাধ্যম, নবম যে চ্যাপ্টারটা আছে বাংলাদেশ বিষয়াবলী। তো এখানে দেখেন একটা একটা করে যদি আসি, জাতীয় অর্জন, তো জাতীয় অর্জনের মধ্যে মেইনলি এইগুলো হচ্ছে, এইটা মূলত হচ্ছে সাম্প্রতিক তথ্যাবলীর অন্তর্গত হবে। সাম্প্রতিক তথ্যাবলীর অন্তর্গত হবে, কি বলছিলাম যে সাম্প্রতিক তথ্য থেকে বাংলাদেশ বিষয়াবলীতে খুব একটা প্রশ্ন হয় না। যে প্রশ্নগুলো হয় সেইগুলো হচ্ছে কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে সেখান থেকে হতে পারে। হ্যাঁ নর্মালি 30টা প্রশ্নের মধ্যে 2-3টা সাম্প্রতিক আসে, কখনো কখনো এরকমই আসে, এর বেশি আসলে আসে না, অনেক সময় আসেই না। তো যেই 2-3টা প্রশ্ন হয় তারও কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে। কৃষি সম্পদের এখানে আমরা 2-1টা দেখেছিলাম। আর এখানে মূলত এই যে এই চ্যাপ্টার অর্থনৈতিক সমীক্ষার, ওই যে অর্থনৈতিক সমীক্ষা, জাতীয় বাজেট বা জনশুমারির আজকে পড়লাম, তারপরে ওই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এরকম স্পেসিফিক কিছু কিছু জায়গা আছে যেখান থেকে সাম্প্রতিকের 1-2টা প্রশ্ন হয়। আর মূলত এই যে নবম যে চ্যাপ্টারটা আছে এইখান থেকে সাম্প্রতিকের কিছু কিছু প্রশ্ন যদি আসে তাহলে এইখান থেকে আসার একটা সম্ভাবনা থাকে, যেহেতু এই চ্যাপ্টারটার সাথে সাম্প্রতিক বিষয়গুলির অনেক একটা মিল আছে। তো সেই মিলগুলোকে কি দেখেন, বাংলাদেশের জাতীয় অর্জন, এখানকার এই চ্যাপ্টারটার মধ্যে দেখেন কি কি আছে, জাতীয় অর্জন, ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান, পুরস্কার, খেলাধুলা, গণমাধ্যম, এটা হচ্ছে চ্যাপ্টারটার নাম। এখন যদি আমরা প্রথমে জাতীয় অর্জনে আসি, তো জাতীয় অর্জনের মধ্যে কি কি আছে দেখেন, বাংলাদেশের জাতীয় অর্জন বলতে সব ধরনের অর্জনই, হ্যাঁ যেমন জাতীয় অর্জনের মধ্যে যদি আপনি এখন অর্থনীতিকেই টান দেন, তাহলে অর্থনৈতিক সমীক্ষার ওই সাইডে যা যা আমরা অলরেডি ওগুলো পড়ে আসছি। মূলত আপনাদেরকে এখানে খেয়াল করতে হবে, যেমন দেখেন এই বইটার ক্ষেত্রে, এটা আগের বই, আমি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য বলছি। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, তখন কিন্তু এটা আলোচিত ছিল। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, এটা বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, এটা আলোচিত ছিল, যে কারণে এটা তখন এই বইটার মধ্যে তুলে দিছে, হ্যাঁ সাম্প্রতিক আকারে। আপনি এখনকার কোনো ডাইজেস্টের মধ্যে দেখেন এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট সম্পর্কে হয়তো বা এত ডিটেলসে আলোচনা নাই বা আলোচনার মধ্যে নাই। এলডিসি ও বাংলাদেশ, এটা আলোচনায় ছিল, হ্যাঁ এলডিসি এবং বাংলাদেশটা আলোচনায় ছিল, বা এটা হয়তো বা এখনো আলোচনায় আছে। অর্থাৎ আপনি পরীক্ষা দিতে যাওয়ার পূর্ব মুহূর্তে বাংলাদেশের জাতীয় অর্জনের মধ্যকার যেই যেই বিষয়গুলো সম্পৃক্ত আছে বা বাংলাদেশের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে, বাংলাদেশের জাতীয় অর্জনের মধ্যে যে যে অর্জনগুলো আছে সেইটা আপনি যদি এই মুহূর্তে বলেন তাহলে কি বলবেন, অবশ্যই বর্তমান সরকারের বিশেষ যে সাফল্যগুলো আছে, হ্যাঁ আপনি মেগা প্রকল্পগুলোর কথা বলতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেই মেগা প্রকল্পগুলোর কথা আপনি বলতে পারেন। হ্যাঁ যেমন আপনি এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা হইলো, হ্যাঁ আজকে দেখেন বাংলাদেশের নতুন একটা জাতীয় অর্জন হয়েছে, হ্যাঁ সবাই পড়ছেন না, আজকে নতুন বাংলাদেশের কিন্তু একটা জাতীয় অর্জন হয়েছে। তো এই যে কিছুদিন পরপরই একবারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের, আপনি পরীক্ষা দিতে যাওয়ার পূর্ববর্তী মুহূর্তে খেয়াল করবেন, হ্যাঁ বিশেষ করে লাস্ট 5-6 মাসের মধ্যে, হ্যাঁ 3-4 বা 5-6 মাসের মধ্যে বাংলাদেশের কোন কোন জাতীয় অর্জনগুলো অর্জিত হয়েছে সেইখানকার তথ্যগুলোকে আপনাকে একটু ভালোভাবে পড়ে ফেলতে হবে। হ্যাঁ এটা হচ্ছে সাম্প্রতিক তথ্যের মধ্যে।
যেমন এখানে অনেক কিছু ছিল, সাবমেরিন যুগে বাংলাদেশ, অনেক কিছু ছিল, ইউনেস্কো ঘোষিত হয়ে এইটা এটা অনেক কিছু ছিল। তো এটা মূলত ওই সময়কার সাম্প্রতিকের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তার পূর্বের যে সাম্প্রতিকগুলো, বিশেষ করে জাতীয় অর্জনের মধ্যে যেগুলো পড়বে বাংলাদেশের, সেগুলো আমরা একটা সাম্প্রতিক বই থেকে পড়ে ফেলার চেষ্টা করব। তারপরে দেখেন এখানে ব্যক্তিত্বের মধ্যে, তো ব্যক্তিত্বের এই চ্যাপ্টারগুলো আমার মনে হয় ব্যক্তিত্বের মধ্যে যেই ব্যক্তিত্বের নামগুলো আসবে এইটার জন্য আমরা ভিতর থেকে একবার রিডিং করে মূলত বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই হয়। যেমন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে, তো ওনার সম্পর্কে তো আমরা আগে থেকেই পড়ে আসছি। তারপরে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে হচ্ছে অন্যান্য অনেক ব্যক্তিবর্গের নাম দেওয়া আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। শেরে বাংলা আছে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জগদীশ চন্দ্র বসু, হ্যাঁ, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মানে এইগুলা কিন্তু আমরা ভিতরে ভিতরে বিভিন্ন জায়গায়, যেমন আমরা কি বাংলাদেশের জাতীয় বিষয়বলি পড়তে গেলে এগুলো সবগুলো নামই পেয়েছি। তো এখানে আরো কিছু কিছু জাতীয় মানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান ব্যক্তিত্বের নাম চলে আসবে। তা আমার কাছে মনে হয় এটার জন্য এই চ্যাপ্টারটা থেকে শুধু বিগত বছরের প্রশ্ন পড়তে গিয়ে যেগুলো আমরা পাবো সেগুলো পড়লেই হবে। আর এগুলো থেকে খুব বেশি একটা যে প্রশ্ন আসে এরকমও না। এগুলো থেকে যে প্রশ্নগুলো অলরেডি আমরা ভিতরের দিকে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি পড়তে গেলে বিভিন্ন প্রেক্ষাপট পড়তে গিয়ে যেগুলো পাইছি ওগুলোর মধ্যে থেকে প্রশ্ন চলে আসতে পারে। জাস্ট পড়তে চাইলে বিগত বছরের প্রশ্নটা একবার পড়ে ফেলতে পারে। বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে এইটার ক্ষেত্রে একই কথা, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যত প্রতিষ্ঠান আছে সবগুলোর ক্ষেত্রেই এখানে দেখেন বার্ড, তারপরে হচ্ছে আরডিএ, হ্যাঁ, উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তারপর হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, পরমাণু শক্তি কমিশন, বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা আছে। তো আমার কাছে মনে হয়েছে এগুলো থেকে পরীক্ষায় খুব বেশি একটা প্রশ্ন আসে না। এই নবম চ্যাপ্টারটা থেকে আসলেও ওই যে স্থায়ী বিগত বছরের প্রশ্নগুলো থেকে আসতে পারে সেটা দেখেন। আর সাম্প্রতিকের জন্য কিছু কিছু জায়গায় গুরুত্ব দিতে হবে, ওই যে যেমন জাতীয় অর্জনের মধ্যে একটা আছে ওইটা একটু গুরুত্ব দিলেন। তারপরে আর কি কি আছে দেখেন, বিভিন্ন স্থাপত্য এই সেই অনেক কিছু আছে, হ্যাঁ, স্থাপত্যগুলো থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, ওই বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই চলবে। তারপরে জাতীয় পুরস্কার, খেলাধুলা ইত্যাদি আছে। পুরস্কারের মধ্যে সর্বশেষ সময়ে স্বাধীনতা পুরস্কার, 21শে পদক পুরস্কার, এরকম আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তার পূর্ব মুহূর্তে পুরস্কারগুলো একবার দেখে যেতে পারেন। হ্যাঁ, যখন পরীক্ষা দিতে যাবেন তার পূর্বে যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে সেটা দেখতে পারেন। খেলাধুলা থেকে মাঝে মাঝে একটার মতন প্রশ্ন আসে। বাংলাদেশের যদি খেলাধুলায় বিশেষ কোনো অর্জন থাকে, সেটা যে কোনো গেমসে হোক, হ্যাঁ, ক্রিকেট, ফুটবল বা কোনো যে কোনো, হ্যাঁ, বা আন্তর্জাতিক কোনো ইভেন্টেও যদি হয় সেটা দেখতে পারেন। আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি কোনো মানে খেলাধুলা হয়ে থাকে, ওই সময় দেখা যাচ্ছে একটা কি একটা অলিম্পিক গেমস হচ্ছে, হ্যাঁ, অথবা ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে, ফুটবল বিশ্বকাপ হচ্ছে, ওইখানকার কিছু তথ্য চাইলে আপনি দেখে যেতে পারেন খেলাধুলার মধ্যে। একটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে, এগুলা। আর খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে স্থায়ী যে তথ্যগুলো আছে, শুধু মানে এইখানকার যা যা আছে স্থায়ী তথ্যগুলো আমরা শুধু বিগত বছরের প্রশ্ন দিয়ে কভার করতে পারবো। আর রিসেন্টের জন্য ওই যে খেলাধুলা, পুরস্কার বা জাতীয় অর্জন, এখানকার এরকম কিছু কিছু চ্যাপ্টার আমাদেরকে বা কিছু কিছু টপিক পড়লেই হবে, সেটা মূলত পরীক্ষার আগ দিয়ে আমাদেরকে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এটা নিয়ে এখন মাথা ঘামানোর ওইরকম কিছু নয়। এখন মূলত এই চ্যাপ্টারের মধ্যে এখানকার স্থায়ী যে তথ্যগুলো আছে সেটার জন্য বিগত বছরের প্রশ্নের মধ্যে যেগুলো আসছে সেগুলো শুধু আমরা একটু পড়ে ফেলবো। আর একেবারে পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে অলরেডিও বা প্রতিটা ক্লাসে বলাই হয়েছে যে কি কি পড়বেন সাম্প্রতিকের জন্য চ্যাপ্টার ভিত্তিক, যেমন আজকের ক্লাসেও বললাম খেলাধুলা, পুরস্কার, জাতীয় অর্জন, এরকম কিছু আছে। অর্থনীতির ক্লাসে কিছু বলেছিলাম, আজকের জনশুমারির ক্লাসে কিছু বললাম, কৃষিজ অধ্যায়ের মধ্যে কিছু বলছি। তারপরেও একেবারে যখন আপনারা একেবারে শেষ মুহূর্তে পরীক্ষা দিয়ে যাবেন তার পূর্বে আমি আবার আপনাদেরকে বলে দিব যে সাম্প্রতিকের জন্য আপনাদের এত কিছু পড়ার দরকার নেই, বা এগুলো থেকে পরীক্ষায় এত বেশি প্রশ্ন আসে না, চাইলে বড়জোর আপনারা এই চ্যাপ্টারগুলো বা এই টপিকগুলো সাম্প্রতিকের জন্য দেখে যেতে পারেন। হ্যাঁ, তো এটাই ছিল মূলত আমাদের আজকের আলোচনাটা। হ্যাঁ, এটাই ছিল মূলত আমাদের আজকের আলোচনাটা। বাংলাদেশ বিষয়গুলি মূলত এই পড়াটা হচ্ছে বাসায়, হ্যাঁ, এই পড়াটা হচ্ছে বাসায় পড়ার জন্যই আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে বোঝার জন্য, জানার জন্য পড়তে পারি, কোনো সমস্যা নেই। আপনি যেভাবেই হোক আপনার আয়ত্তে নিয়ে আসলেই হলো। কিন্তু মূলত বিসিএস প্রিলিমিনারি বা যে কোনো চাকরির পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রশ্ন কমন পাওয়ার জন্য, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে এটা আমরা বাসায় পড়েই কভার করা সম্ভব। মূলত এমসিকিউ গুলাই তো মানে এখানকার মূল কথা কি, পরীক্ষায় কমন পাওয়ার জন্য মূল পয়েন্টটা কি, বিগত বছরের এমসিকিউ গুলা। কিন্তু বিগত বছরের এমসিকিউ তো সরাসরি পড়লে মানে বিষয়টা গোছানো হয় না। এই জন্য আমরা চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন চ্যাপ্টারের কোন কোন টপিক কিভাবে সাজায় পড়বো সেটা আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি। আর সেগুলাই টপিক আকারে আলোচনা করার পরে দেন আমরা বলেছি যে আপনারা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়েন। বলেন, আজকের ক্লাসে আমাদের যা যা আলোচনা করার ছিল আমার মনে হয় আমি সবগুলো আলোচনা করে ফেলছি। হ্যাঁ, তো আপনাদের কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো মন্তব্য বা জানতে চাওয়া কিছু আছে কিনা থাকলে একটু কমেন্ট বক্সে লিখে ফেলেন। হ্যাঁ, যে ভাইয়া এইটা একটু বলেন, এইটা একটু আলোচনা করেন, বা এইটা বা যে কোনো বিষয়ে। হ্যাঁ, আমাদের ক্লাসটা কিন্তু আজকের ক্লাসটা শেষ। আপনাদের এখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটা বলতে পারেন।
আর যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা না থাকে তাহলে একটু বলে দেন যে ঠিক আছে ভাইয়া, শেষ করে দেন। আচ্ছা, 4 to 6 বিসিএস প্রিলিমিনারি কোন মাসে হতে পারে ভাইয়া? দেখলাম আচ্ছা ভাই, এক্সাম কোন মাসে হবে এইটা আসলে বলা খুবই ক্রিটিক্যাল, হ্যাঁ, মানে খুবই টাফ, এটা বলা খুবই মুশকিল। এখন হয়তোবা দেখবেন বিভিন্ন জায়গায় এরকম বলা হয়ে থাকতে পারে, মানে মানে এইটাতে আমরা আরো ইনফ্লুয়েন্সটা হই কোথায়, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করা হয়। অনেকেই এখন বলবে যে মার্চের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, তাই এখনই প্রস্তুতিকে এগিয়ে রাখুন, আসুন আমাদের কোর্সে, হ্যাঁ, মানে আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো, হ্যাঁ, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তো নর্মালি পিএসসি এখন যে গতিতে আগাচ্ছে বা ওনাদের যে চিন্তা ভাবনাটা আছে খুব অল্প সময়ের মধ্যে শেষ করার, যদিও বা এটা সবসময় বলে বাস্তবায়ন করাটা অনেক কঠিন, তারপরেও এখন ওনাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে অনেক মানে হয়তোবা, হ্যাঁ, সামনের গুলোতে এত দীর্ঘ সময় হয়তোবা নাও লাগতে পারে। তো সেই হিসাবে পরীক্ষা কখন হবে এইটা এই মুহূর্তে বলা এই কারণে মুশকিল, কারণ এখন দেশের সার্বিক পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি তাহলে এটা আমরা কেউই বলতে পারবো না। যেহেতু সামনে নির্বাচন নিয়ে একটা কথা আছে, হ্যাঁ, নির্বাচন হওয়ার কথা আছে, সুতরাং এইটা বিবেচনায় নিয়ে আসলে আমরা এখন এক্স্যাক্টলি কেউই বলতে পারবো না পরীক্ষাটা কোন সময় হবে। কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে পরীক্ষাটা হয়ে যাবে। আমরা মাথায় রাখবো পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কখনোই কেউ মাথার মধ্যে রাখবো না। যদি দেরিতে হয়, আমাদের যদি প্রস্তুতি একটু অগোছালো থাকে বা প্রস্তুতিতে ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো। কিন্তু পরীক্ষা ওই সময়ে হবে বা 1 মাস পিছনেই হবে, 2 মাস পরেই হবে, হ্যাঁ, বা ওই সময়ে মানে আমি যেটা টার্গেট করে বা সবাই বলছে এরকম হবে না, আমি শিওর, এরকম যদি হয়ে থাকে, হুট করে যদি পরীক্ষাটা হয়ে যায় তখন তো আমাদের জন্য লস। তো অনেকে এরকম বলছে যে হচ্ছে মার্চ মাসে নিয়ে নিতে পারে পরীক্ষাটা। তো আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এইভাবেই প্রস্তুতি নেন যে মার্চেই পরীক্ষা হবে, মার্চেই পরীক্ষা হবে। তো এটা আসলে আমিও জানি না যে পরীক্ষাটা কবে হবে, আমার কাছে মনে হচ্ছে পরীক্ষা হয়তো বা হবে না, মার্চে হবে না, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আমার কথাই যে সঠিক হবে এটাও মানে বলা যাবে না। আমি যেটা বলছি এটাই যে সঠিক হবে এটা বলা যাবে না। নর্মালি সার্কুলার দেওয়ার 4 মাস, 5 মাস, 6 মাস এরকম পরেও পরীক্ষা নিতে দেখা যায়, হ্যাঁ। তো 4-5 মাস পর হিসাব করলে যদি এই যে ডিসেম্বরের 1 তারিখ থেকে বা 30 নভেম্বরে, যদি আমার এক্সাক্ট খেয়াল নাই সময়টা, যদি দেয় সেই হিসাব করলে কি 4 মাস হিসাব করলে মার্চেই তো পরীক্ষা হওয়ার কথা। তবে সেটা সামগ্রিক পরিস্থিতির বিবেচনা করে তারপরে সেটার উপর ডিপেন্ড করে পরীক্ষাটা হবে। আপনারা ধরে রাখেন মার্চে হবে, হ্যাঁ, আপনারা ধরে রাখেন পরীক্ষা মার্চে হবে, এরকম ধরে পড়াশোনাটা করেন। যদি পরে হয় তাহলে আমাদের জন্য লাভ, কিন্তু আমরা যদি ধরে রাখি যে ইনশিওর যে সার্বিক পরিস্থিতি খারাপ, এইটা হচ্ছে ওইটা হচ্ছে, এইরকম মানে নিজের মনে মনে বুঝ দেওয়ার জন্য, পরিস্থিতি যাই হোক না কেন পরীক্ষা হবে হচ্ছে একদম মে মাসে, তো এইটা যদি একেবারে কেউ মাথার মধ্যে এরকম রাখেন না যে পরীক্ষা মে মাসে হবে, এটা রাখার দরকার নেই। আপনি মাস টার্গেট করে আগান, হ্যাঁ, ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম দিকে, মার্চের মাঝখানে এরকম একটা টার্গেট নিয়ে আপনি আগান। এর মধ্যে আপনি সিলেবাসটা শেষ করেন, রিভিশন করেন, আপনি পরিপূর্ণ হয়ে যান, প্রস্তুতি নিয়ে ফেলেন। দেন যদি পিছাইলেও তখন আপনি আবার আরেকবার রিভিশন করলেন, আরো সুন্দরভাবে সাজায় নিলেন, হ্যাঁ, এভাবে আগানোর চেষ্টা করেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, প্রিভিয়াস ক্লাসগুলো সিরিয়ালি একটা সুন্দর করে লিস্ট করে দিবেন প্লিজ। ভাইয়া আমি এটা দিব, হ্যাঁ, আমি এটা বলছি, এটা অনেকবারই বলছি যে মাঝখানে 3টা ক্লাস আমি নাই, হ্যাঁ, মাঝখানে 3টা ক্লাস আমার নেওয়ার কথা ছিল, আমি আসলে ছিলাম না, যে কারণে দীপ্ত ভাইয়ের যে ক্লাসগুলো ছিল আমি ভাইকে দিয়ে দিয়েছি। তো আমি মাঝখানে 3টা ক্লাস নিয়ে খুব সম্ভবত কত পর্যন্ত 33 না 31 পর্যন্ত মনে হয় ক্লাস সিরিয়াল করা আছে, পরের ক্লাসগুলো সিরিয়াল করা নাই, সবগুলো ক্লাসই গ্রুপেই আছে। তো ওই 3টা ক্লাস নেওয়া আজকে মনে হয় 33 না 34 পর্যন্ত আমি সিরিয়াল করে দিছি। মাঝখানের 3টা ক্লাস 34, 35, 36 বা 37 এরকম কিছু একটা আছে, ওই কয়েকটা ক্লাস আমি নেওয়ার পরে দেন আবার সবগুলো ফিউচার অপশনে সাজাই দিব, হ্যাঁ। ভাই সাম্প্রতিক কি আমরা এখন পড়বো না আরো পরে? বিসিএস এর আগে তো আর একবার অর্থনৈতিক সমীক্ষা আসবে, কাইন্ডলি জানাবেন। সাম্প্রতিক চাইলে এখন যদি কেউ না পড়তে চান কোনো সমস্যা নেই, সাম্প্রতিক চাইলে শেষ সময় পড়ে রাখতে পারেন। এমনি এখন চাইলে আপডেট থাকতে পারেন, কিন্তু সাম্প্রতিক মূলত পরীক্ষার আগে কিছু তথ্য পড়ে গেলেই চলবে। আর যদি অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবার সাম্প্রতিকটা দেখতে হবে, হ্যাঁ। অন্যান্য আমরা অনেকে ব্যাংকের পরীক্ষায় বা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছি, সেগুলোর জন্য আবার সাম্প্রতিকটা পড়তে হবে যদি অংশগ্রহণ করেন। যদি না পড়ে তাহলে কি অনেক মার্ক বাদ যাবে? বা এটাই তো বলছি, সাম্প্রতিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না বললেই চলে বিসিএস এ, হ্যাঁ। অন্যান্য চাকরির পরীক্ষায় প্রশ্ন বিশ্লেষণ করলে আবার দেখা যায় যে কিছু কিছু চাকরির পরীক্ষায় আসে, বিসিএস এ সাম্প্রতিক থেকে খুব একটা প্রশ্ন আসে না বললেই চলে। এটা নিয়ে মাথা ঘামানোর কোনোই দরকার নেই, আপাতত মাথা ঘামানোর কোনোই প্রশ্ন আসে না। আপনি সাম্প্রতিকের জন্য আমি বলি, আপনারা যদি কেউ একদিনও সময় রাখেন,
জাস্ট একটা দিন কিছু টপিক আপনি সাম্প্রতিকের জন্য পড়ে যাবেন, সেটাই যথেষ্ট। হ্যাঁ, নর্মালি আমি একটা দিনও রাখতাম না, আমি কোনো একটা বেলা সাম্প্রতিকের জন্য শেষের দিন অথবা তার আগের দিন, হ্যাঁ, এরকম করে সাম্প্রতিকের জন্য একটা বেলা রাখতাম, শুধু আগে থেকে সিলেক্ট করে রাখতাম কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে। আমি ওই একটা বেলা হয়তোবা দুপুর থেকে রাত পর্যন্ত বা শুধু রাত, অথবা হয়তোবা কখনো এরকম হয়ে গেছে যে মানে নির্দিষ্ট একটা সময় আর কি, এত ঘন্টা বা এরকম একটা সময় আমি শুধু সাম্প্রতিকটা পড়বো, আমি ওইটুকু পড়ে গেছি। হ্যাঁ, তো সাম্প্রতিক দিয়ে মাথা ঘামানোর কোনোই দরকার নেই, সাম্প্রতিক পরীক্ষার শেষ সময় গিয়ে একবারে পড়তে পারেন। হ্যাঁ, যদি আপনি চাপ আকারে হয়ে যায় তাহলে প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারেন, কিন্তু আমার মনে হয় সাম্প্রতিকের পিছনে এত বেশি সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তারপরে হচ্ছে ভাই মুক্তিযোদ্ধার খেতাব পরীক্ষা আসলে বর্তমানগুলো উত্তর করবো নাকি আগের গুলো? আচ্ছা, এটা পরীক্ষায় দেখবেন এই টাইপের প্রশ্ন এখন আর খুব একটা আসে নাই। হ্যাঁ, ওইটা হওয়ার পর থেকে পরীক্ষায় আর প্রশ্ন আসে নাই। হ্যাঁ, আসলে বর্তমানটাই উত্তর করবেন। বা ইংলিশ ট্রান্সলেশনের ভয় কিভাবে দূর করব, এইটা ভাই আরেকদিন আলোচনা করব। হ্যাঁ, ট্রান্সলেশনের ভয় কিভাবে দূর করব, এটার জন্য আপনি মূলত একটা কাজ করতে পারেন। আপনি একটু দেখবেন, সেটা হচ্ছে আমার চ্যানেলে হোক, আমার পেজে হোক, বা ক্যাডার্স বিসিএস কেয়ার পেজে গত দিনে আমি হচ্ছে একটা ভিডিও শেয়ার করেছি। সেই ভিডিওটা হচ্ছে ইংরেজিতে ভালো করার উপায়টা কি। হ্যাঁ, ওইখানকার কিছু কিছু ট্রিক্স, হয়তোবা পুরোটা আপনি যেটা বলছেন যে একেবারে ভয় লাগে বা এরকম, এইটা হয়তোবা পুরোপুরি এই প্রশ্নের উত্তরের সাথে প্রাসঙ্গিক হচ্ছে না, কিন্তু ওইটা দেখলেও আপনি অনেক কিছু আইডিয়া পাবেন, ওইটা দেখতে পারেন আপাতত। থ্যাঙ্কস ফর সফট রেসপন্স ভাইয়া, বোথ অফ ইউ আর ডুইং গ্রেট। আচ্ছা ভাইয়া, আপনি কি প্রশ্ন করছিলেন আমি জানি না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা। হ্যাঁ, এখন বলেন ভাই, আপনাদের কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আমরা ক্লাসের একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। আজকের ক্লাসটা মনে হয় খুব বেশি একটা লম্বা হয় নাই। হ্যাঁ, 1.25 ঘন্টা, অর্থাৎ 45-46 মিনিটের মতন ক্লাস হয়েছে। মাঝে মাঝে ক্লাসগুলো এরকম ছোট হওয়া ভালো। হ্যাঁ, একটা না, আমি তো ক্লাস নিতে লাগলে প্রায় হচ্ছে একটা অভিযোগ আসে যে আমি ক্লাস নিতে লাগলে ক্লাস মনে হয় অনেক লম্বা হয়ে যায়, 1.5 ঘন্টা এরকম ক্লাস হয়ে যায়। তো সেই হিসাবে আজকের ক্লাসটা মনে হয় ভালোই লাগার কথা, আপনাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ভাইয়া ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস হবে না? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস তো হইছে, গতকালও দীপ্ত ভাই নিছে। আচ্ছা, আরো ক্লাস আছে। হ্যাঁ, দেখবেন 2টা বা 3টা ক্লাস হইছে, আরো মনে হয় 2টা ক্লাস আছে। হ্যাঁ, ক্লাসগুলো হইছে, কিন্তু আপনারা হয়তো খেয়াল করছেন কিনা, যেমন গতকালই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক এবং হচ্ছে 2 নাম্বার যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে দীপ্ত ভাই ক্লাস নিয়েছিলেন মনে হয়। একটা হচ্ছে সাম্প্রতিক ইস্যু নিয়ে, আর একটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টারে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে কিছু কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করেছিলেন। কিছু 2টা 3টা চ্যাপ্টার মনে হয় ক্লাস হয়ে গেছে। একটা প্রথম চ্যাপ্টার মহাদেশ যে তথ্যগুলো আছে ভূ রাজনীতি, একটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, একটা হচ্ছে উম, এই যে মাঝখানের আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এই 3টা চ্যাপ্টার। আর সাম্প্রতিক নিয়ে আলোচনা করা হয়েছে, সাম্প্রতিকটাও ওইটা লাস্টেই পড়তে হয়, এটাও একটা চ্যাপ্টার আর কি। এই 4টা, আর একটা চ্যাপ্টার মনে হয় বাকি আছে, সেটা হচ্ছে অঙ্গ সংগঠন। হ্যাঁ, প্রতিষ্ঠান, জাতিসংঘের অন্তর্ভুক্ত সংগঠন, আর্থিক সংগঠন, অন্যান্য সংগঠন, হ্যাঁ, এগুলো এবং বিবিধ কিছু অংশ আছে। এই চ্যাপ্টারটা শুধু বাকি আছে। বিগত ক্লাসগুলো একটু দেখেন, তাহলেই বুঝতে পারবেন। রুটিনে আর নাই ক্লাস, রুটিনে আর একটা ক্লাস থাকার কথা, তো সংগঠনের ক্লাস হয়েছে কি? যদি সংগঠনের ক্লাসটাও হয়ে থাকে, গতকাল মনে হয় সংগঠনের ক্লাস ছিল না, যদি সংগঠনের ক্লাস হয়ে থাকে তাহলে 5টা ক্লাসই হয়ে গেছে, মানে যে কটা চ্যাপ্টার ছিল সবগুলো ক্লাসই হয়ে গেছে। আমাদের ক্লাস শেষে এক্সাম হলে তখন কি টপিক ওয়াইজ এক্সাম হবে? জি, আপনাদের ক্লাস শেষে এক্সাম হলে টপিক ওয়াইজ এক্সাম হবে। নর্মালি আমাদের যে এক্সাম বেসে আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি, ওই পরীক্ষাগুলোই আপনাদের গ্রুপে আমি হচ্ছে একটা তারিখ দিয়ে দিই, ওই পরীক্ষাগুলোই নিব, ওই সিলেবাসটা ওই রুটিনই থাকবে, একটা তারিখ দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে আমি হয়তো বা একদিন বা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে একটা রুটিন করে দিব, দেন আপনারা হচ্ছে ওই রুটিনে নিয়মিত পরীক্ষা দিতে পারবেন। যদি কেউ মনে করেন যে এই রুটিনের সাথে আমি আরেকবার করে পড়াটা গোছাবো, বা আমি এই রুটিনে পরীক্ষা দিয়ে পড়াটা শেষ করব, বা আমি রিভিশন করব, হ্যাঁ, তাহলে আপনারা ওই নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর তার পূর্বে পরীক্ষা অংশগ্রহণের জন্য যে রুটিনে, যে সিলেবাসে যে রুটিনটা দেওয়া আছে, যে পড়াগুলো দেওয়া আছে প্রতিদিনের সাবজেক্টে, সেগুলো পড়ে পড়ে ভালোভাবে বাসায় পড়বেন, রিভিশন করবেন, এমসিকিউ সলভ করবেন, করার পরে দেন এসে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়েছে, হ্যাঁ, গতকাল ক্লাস ছিল, কারণ ক্লাসগুলো আমি নর্মালি সব প্রতিদিন হয়তো ক্লাসে আসতে পারি না, কিন্তু নর্মালি কোন দিন কোন ক্লাস, কিভাবে কে নিবে, কিভাবে কি করব, কোন ক্লাস শেষ করতে হবে, কখন নোট দিতে হবে, পিডিএফ দিতে হবে, কি করতে হবে, বাসার কাজ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে মেনলি আমি করি এগুলো। হ্যাঁ, কারণ এগুলো এক হাতে করতে হয়। তারপর মনে হয়েছে আর কি যে গতকালই আপনাদের এই ক্লাসটা ছিল।
আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার মনে হয় আমরা আজকে শেষ করতে পারি। আজকে তাহলে আমরা শেষ করি ইনশাল্লাহ। আহ, আগামীকাল আমি ওই যে বললাম, আগামীকাল আমি এক্সাক্ট এখনো শিওর না যে আগামীকাল ক্লাসটা আমি নিতে পারবো কিনা। যদি আমি নিতে পারি তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তো মানে আমি ইনশাল্লাহ নিয়ে ফেলবো। আর যদি নিতে নাও পারি, আমি দেখা যাক কোনো একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।